সুপ্রভাত, হরে কৃষ্ণ। আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের সকলকে জানাই অভ্রমেঘা ব্লগে স্বাগত। দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি বাইরের দিকে, আর এখনও দেখো হালকা হালকা অন্ধকার হয়ে আছে, পুরোপুরি এখনও সকাল হয়নি। এরপর আমি আজকে এখন গোপু সোনাকে উঠাইনি, এখন উঠাবে আমার ছেলে। ঘড়ি কাটায় এখন বাজে ভোর 5টা, আর এদিকে আমার ছেলে আজকে চলে এসছে আমার গোপাল সোনাকে ঘুম থেকে ওঠানোর জন্য। ও আজকে বলেছে ঘুম থেকে উঠাবে, তাই ও আজকে ওকে গোপু সোনাকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে। দেখো কত ঘুমাচ্ছিল, এখন নাইট ড্রেসটা খুলে দিচ্ছে, নিয়ে ওকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে। ওর ঘুম থেকে উঠানো হয়ে গেলে এবার আমি যাব ফুল তুলতে। অনেক ফুল। বন্ধুরা, এই যে গোপু সোনা রেডি হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে। এরপর আমি এখন যাচ্ছি ফুল তুলতে। দেখো, আমি এই যে চলে এসেছি ফুল তুলতে। আমাদের বাড়ির পাশেই আমাদের একটা মনসা মন্দির আছে, মনসা মন্দিরের পাশে শিব মন্দির। আজকে এইদিকে এসেছিলাম ফুল তুলতে। এখন ভালো করে অত ফুল ফুটছে না, কারণ তোমরা তো বুঝতেই পারছো এত রোদ দিচ্ছে। রোদের জন্য ফুল ফুটছে, কিন্তু ফুলগুলো সব ছোট ছোট, আর ছোট ছোট ফুল তুলতে অনেক টাইম লাগে। সকালবেলা ফুল তুলতে টাইম লাগলে আমার ওদিকের অনেক কাজ থাকে, তাড়াহুড়ো করে দেরি হয়ে যায়। তার মধ্যে এখন আবার মেয়েটার স্কুল হয়ে গেছে 6টার থেকে, আরও দেরি হয়ে যায় ওইদিকে। এই যে ওইদিকে ফুল তুলে তারপর আমি এলাম এইদিকে। দেখো, এইদিকেও অনেক ফুল ফুটেছে, কিন্তু ফুলগুলো একদম ছোট্ট ছোট্ট। একটু বৃষ্টি হলে বেশ বড় বড় ফুল ফোটে, আর ভালোও লাগে। আর বন্ধুরা, তোমরা সকালবেলায় উঠে ফুল তোলো। তোমাদেরও ফুলগুলো কীরকম হচ্ছে আমাকে একটু জানিও, তোমাদেরও গাছের। আমার এগুলো গাছের ফুল নয়, কিন্তু আমি পাশে আসি ফুল তুলতে। এই দেখো, ফুল তুলে নিয়ে চলে এসেছি। তারপর ছেলে মেয়েকে স্কুলে পাঠানো হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ গুছানো হয়ে গেছে। আমি আজকে বসলাম একটা মালা গাঁথতে। আমার গোবিন্দ আজকে যেহেতু একাদশী, তাই আজকে একটু ইচ্ছা হলো যে একটা মালা গেঁথে তারপর ঠাকুরকে পরাবো। আমার তো খুব ভালো লাগে মালা গেঁথে ঠাকুরকে পরাতে। তোমাদের কেমন লাগে মালা গাঁথতে একবার বলো। আর মালা গেঁথে ঠাকুরকে পরানো একটা আলাদাই আনন্দ, আর কিনে এনে পরানো একটা আলাদা আনন্দ। গেঁথে একটা পরাবো, ওটা একটা খুব ভালো লাগে, সুন্দর লাগে। তাই দেখো, আমি সকালবেলা বসে গেছি কাজ সমস্ত সেরে নিয়ে মালা গাঁথতে। মালাটা গাঁথা হয়ে গেলে তারপরে আজকে অনেক কাজও আছে। আজকে হচ্ছে একাদশী, তাই একাদশী আজকে একটু ভেবেছি যে একাদশীর দিন আমাদের ঘরে সবাই একাদশী করে, শুধু আমার ছোট্ট মেয়েটা বাদে। তা ছোট মেয়েটার জন্য একটু রান্না করতে হয়, তা আজকে রান্না করিনি। আজকে ওর কাকিমার কাছ থেকে একটু ভাত নিয়ে নেবো বলেছি। আর এই দেখো, আমার মালাটা পুরোটা বানানো হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে মালাটা পুরো হয়ে গেছে বানানো। মালাটা কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর বন্ধুরা দেখো, পুরো মালাটা হয়ে কত সুন্দর মালাটা। আর আমার রাধা গোবিন্দ পরলে মালাটা খুব সুন্দর লাগবে। তারপর এই দেখো, বললাম একাদশীর দিন আমি একাদশীর রান্না করতে চলে এসেছি। আজকে বানাচ্ছি একটুখানি সাবুর পায়েস করব। ভগবানকেও দেব, আর আমাদেরও সবারই প্রসাদ পাওয়া হয়ে যাবে। এই যে দুধটা গরম হয়ে গেছিলো, তাই সাবুর পায়েসটা করে নিচ্ছি। আর এইটা দেখো আমার ঠাকুরের রান্নাঘর। এইখানে আমি আলাদা করে শুধু ঠাকুরের জন্যই ভোগ রান্না করি, আর এখানে কোনো রান্না হয় না। আর আমার ঠাকুরের জন্য সব কিছু আলাদা করে রাখা আছে, ওগুলো আমি ওই দিকের ঘরে আনি না। আমার ঠাকুরের সমস্ত কিছু এই দেখো পায়েসটা হয়ে গেছে। তারপর আমি আর একটু শুকনো সাবুটা শুকনো কড়াইয়ে নেড়ে নিচ্ছি। এটা দিয়ে তোমার একটু বানাবো সাবুর বড়া। বন্ধুরা, তোমরা জানো সাবুর বড়া কেমন হয়? যদি না জানো, আমি একদিন তোমাদেরকে বলবো যে সাবুর বড়া কেমন করে করতে হয়। আর এই দেখো, একটু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামটা শুকনো কড়াইয়ে একটু নেড়ে তারপরে ওটা জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। একাদশীতে বাদামটা পাওয়া যায়, বাদাম আর সাবু। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে আরেকটু ভেজানো সাবু ছিল, সেটা দিয়ে আমি পোলাও করে নিলাম। একটু আলু দিয়ে একটু টমেটো দিয়ে পোলাও করে নিয়েছি। তারপর দেখো, এই দেখো সাবু, যেটা শুকনো সাবু নেড়ে নিয়েছিলাম, সেই সাবুটা মিক্সিতে গুঁড়ো করে তারপর ওটার মধ্যে আলু সেদ্ধ করে, আর এর মধ্যে
একটু সিন্দুক লবণ আর দিয়ে এই দেখো আমি সাবুর বড়াটা করে নেব। দেখো সাবুর বড়াগুলো খুব সুন্দর হয়, সাবুর বড়াটাই ভালো লাগে। অনেকবার ভেবেছি লুচি করব, লুচি করেছি, কিন্তু লুচিটা কেমন যেন একটু তেল মানে লেগে লেগে যায়, আর লুচিটাতে প্রচণ্ড তেল ওঠে। তাই লুচিটার থেকে আমার মনে হয় এই সাবুটাই, এই সাবুর বড়াটাই বেশ ভালো লাগে। দেখো সাবুর বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, আর সাবুর বড়াগুলো দেওয়ার সময় একটু সরে সরে দিতে হয়, না হলে কিন্তু বন্ধুরা ওই সাবুর বড়াগুলো লেগে যায়, সাবুটা খুব লেগে যায়। এই দেখো সাবুর বড়াগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি, সাবুর বড়াটা ভেজে নেব তারপরে। আর হচ্ছে তোমার এই যে বড়াগুলো সব ভাজা হয়ে গেলে আমি ঠাকুরের জন্য ভোগ সাজাবো, ভোগ সাজিয়ে তারপর ভগবানকে আরতি করে নেব। ভগবানকে ভোগ দিয়ে ভগবানের আরতি করে তারপর আমরা প্রসাদ পাবো। আমরা প্রসাদ পাওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে ওইদিকে আজকে ও একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি বন্ধুরা, আজকে আমাদের গ্রামে বৃন্দাবন থেকে গরুর গাড়িতে করে রথে চেপে আমাদের গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুরা আমাদের গ্রামে এসেছে। তাই আমরা আজকে চলে যাব দেখতে। আর বন্ধুরা তোমরা সবাই দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে, খুব আনন্দ লাগবে। সবাই তো আর বৃন্দাবন যাওয়ার ভাগ্য হয় না, আমারও হয়নি, আর হবে কি না কখনো জানি না। ভগবানের কাছে খুব ইচ্ছা আছে যাওয়ার, কিন্তু পারবো নাকি জানি না। সে যদি না টানে কি করে যাব। তাই এই দেখো ভগবানের ভোগ লাগাচ্ছি আর তোমাদের সাথে ভগবানের কথাই বলছি। ভগবানের কাছে যাওয়ার খুব ইচ্ছা। বৃন্দাবন হয়তো কখনো যেতে পারবো কি না জানি না, কিন্তু এখানে বসে যখন এসেছে তখন তো নিশ্চয়ই যাব আর দর্শন করব। আমি দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো। তোমরা সবাই দেখো, খুব আনন্দ লাগবে, খুব ভালো লাগবে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার আবার ঠাকুরের ভোগের থালাটা সাজানো হয়ে গেছে। আর এদিকে পিসি এসেছিল সকালে, পিসি পিসিরও গপু আছে, পিসি আসে আমাদের বাড়িতে, আর পিসির গপুটাকেও মাঝে মাঝে নিয়ে আসে, তো আজকে আর নিয়ে আসেনি গপুটাকে আমাদের বাড়িতে। পিসি বলল আমি একটু রেডি করে দিই, তাড়াহুড়ো ছিল আজকে একটু, তাই পিসিও সব কিছু রেডি করে দিচ্ছিল। আর আমি এদিকে ভোগের থালাটা সাজিয়ে এই দেখো সব কিছু, সব ভোগের মধ্যেই একটা করে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতা না হলে তো হয় না বন্ধুরা, ভগবানের ভোগ। আমি যেটুকু জানি সেটুকুই করি, আমি সব কিছু জানি না, এত নিয়ম কানুন আচার বিচার আমি কিচ্ছু জানি না। আমার মন থেকে যেটুকু ভালো লাগে আমি সেটুকুই করি। আর এই দেখো মালাটা আমার গোবিন্দকে পরিয়ে দিলাম, রাধা গোবিন্দকে। আমার রাধা গোবিন্দকে ছাড়া আমি কিছুই জানি না। আমি অত সব কিছু জানি না, কিন্তু যেটুকু আমার মন থেকে হয় আমি সেটুকুই করি ওদের জন্য। তারপরে দেখো ভগবানকে ভোগ লাগিয়ে আরতি করে নিচ্ছি ওদেরকে। আমি এইসব নিজে থেকেই, নিজের মন থেকেই যা পারি তাই করি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা আমাকে বলো যে দিদি তোমার ভুল হচ্ছে, তুমি এগুলো ঠিক করছো না, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গাটায় ভুল হচ্ছে। আমি এই তোমার ভগবানের এই ইয়েতে আসা আমার হয়েছে 1 বছর সবে, আমি একদমই নতুন। তাই তোমাদেরকে বলছি আমার যদি কিছু ভুল হয় তোমরা বলো, আমি তো কিছুই জানি না। ভগবান যেটুকু আমাদেরকে দিয়ে করিয়ে নেয় আমি সেটুকুই করি। এর মধ্যেই আমি আনন্দ পাই, আর এর মধ্যেই আমার ওদেরকে নিয়ে সময় কেটে যায়। আমি নিজের হাতে ওদের সমস্ত জিনিস তৈরি করতেও খুব ভালোবাসি। আমি আমার রাধা গোবিন্দকে যে পোশাকগুলো পরাই আমি নিজে হাতে তৈরি করে পরাই। আর তৈরি করে পোশাক পরালে একটা আলাদাই আনন্দ লাগে মনের মধ্যে। আর আরতি করছি আর মনে মনে ভাবছি যে প্রভু এসছে সকালবেলাতেই, আমাদের গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুরা সকালবেলাতেই চলে এসছে আমাদের কালীগঞ্জ গ্রামে। তো আমি এখনও যেতে পারলাম না দেখতে, কখন আমার ভাগ্য হবে যাওয়ার। তাই সব কিছু খুব একটু তাড়াতাড়ি করেই করে নিচ্ছিলাম, তাড়াতাড়ি করে করছি আর ভাবছি কখন যাব। তারপরে আজকে একাদশী, এমনিতেই সকাল থেকে একাদশী সমস্ত সেরে তারপরে এই যে আরতি করে তারপর আমরা দুপুরের সব কিছু সেরে তারপর যাব ওই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে আমরা দর্শন করতে যাব। বন্ধুরা তোমরা সবাই দর্শন করো, দেখো এই সৌভাগ্য
যদি ফোন থেকে যদি তোমরা দেখতে পাও, সবার তো যাওয়ার ভাগ্য হয় না। আর এই দেখো আমি আরতি করছি, তখন আমার সাথে আমার ছেলে, আমার মেয়ে সবাই ওরা আসে আর হরিনাম করে। পিসি আছে, পিসিও বাইরে দাঁড়িয়ে আছে, তাই পিসিকে এই যে পিসি আছে এখানেই দাঁড়িয়ে, পিসিও করতাল বাজাচ্ছে, দিয়ে কীর্তন করছে। আর এই দেখো আমার চামরটা আজকে একটু খুলে গেছে, তাই ওই গোড়াটা ধরে আমাকে আরতি করতে হচ্ছে। জানি না কি করে চামরটা খুলে গেল, আরতি করতে করতে চামরটা খুলে গেছে। জানি না চামরটা ঠিক করা যাবে নাকি। আমি এটা নবদ্বীপ গেছিলাম আমাদের গুরুদেবের উৎসবের সময়, তো তখন আমি এই চামরটা নিয়ে এসেছিলাম। আর চামরটাও গেছে খুলে। এখন আবার চামরটা ঠিক করা যায় কি না আমার তো জানা নেই বন্ধুরা, যদি কারোর জানা থাকে। এই দেখো আমরা চলে যাচ্ছি গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুকে দর্শন করতে। আমরা আছি, আমাদের মিঠুদি আছে, পিসি আছে। এই যে আমাদের দর্শন হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে পড়েছি নগর পরিক্রমাতে। এগুলো সব গ্রামের লোক, অনেক লোক হয়েছিল। আর এই দেখো দুটো গরু এসছিল, গরু দুটো এত বড় বড়, আর আমাদের এখানে এরকম গরু দেখাই যায় না। তাই গরুগুলো তারপর এই দেখো নগর পরিক্রমা হয়ে যাওয়ার পর আবার ওই শিব মন্দিরে এসে তারপর ওখানে সন্ধ্যা আরতি হলো। সন্ধ্যা আরতির সময় একটু সংকীর্তনও হলো, ওখানে সবাই অনেক নৃত্য করলো, আমরাও খুব আনন্দ করলাম। প্রভু এখানে আরতি করছে, আরতি তোমরা সবাই দর্শন করো। এই যে প্রভুদের আরতি হচ্ছে, আরতি চলছে, আরতি চলাকালীন সবাই অনেক নৃত্য করছিল। সন্ধ্যা আরতি চলছিল, তখন সন্ধ্যা আরতির সময় আমরা সবাই দেখো সকলে মিলে নৃত্য করার পরে আমি ওখানে একটুখানি, সবাই এত হাঁটাহাঁটি করেছে, নৃত্য করেছে, সবার গলা শুকিয়ে গেছিলো। তারপরে আমারও একটু মনে ইচ্ছা ছিল যে বৈশাখ মাসে জল দান করলে নাকি ভালো হয়, তাই আমি একটু শরবতের ব্যবস্থা করেছিলাম। সকলে মিলে নৃত্য করার পর ওখানে একটু শরবতের ব্যবস্থা হয়েছিল। এই দেখো সবাই এত নৃত্য করছে, কি বলবো, কেউ মানে শুনে কেউ থাকতে পারছে না, সবাই মন খুলেই নৃত্য করছে। আর আমি তো ছিলামই, আমিও অনেক নৃত্য করেছি সেদিনকে। তারপরের দিন আমার পায়ে ব্যথা হয়ে গেছে নৃত্য করে। আর এই যে জলদান করলে নাকি খুব ভালো হয় বৈশাখ মাসে। তারপরে এই দেখো ওখানে হলো, এই যে বৃন্দাবন থেকে এই প্রভুরা এসছে, এই প্রভু ওখানে হরিকথা শোনাচ্ছিল সবাইকে। হরিকথা শুনে শুনে সবাই মন দিয়ে শুনছে একদম, কারোর মনে একদম কিচ্ছু নেই। তারপরে এই দেখো জল শরবতের ব্যবস্থা করেছিলাম, তাই এখানে সবাই শরবত নিয়ে নিচ্ছে। আর এই শরবত নিতে নিতেই আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো তোমরা সবাই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। রাধে রাধে বন্ধুরা, তোমরা হরে কৃষ্ণ।